This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো 10টি ব্রেকিং নিউজের দিকে। প্রথমেই আমাদের নজর থাকবে রাজভবনের নাম বদলে হলো লোকভবন। কেন্দ্রের অনুমোদন মিলতেই ঘোষণা রাজভবনে। নজর থাকবে 2 নম্বর ব্রেকিং নিউজের দিকে। এসআইআর এর মধ্যে ডিটেনশন হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবে, ধরপাকড় হবে, বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না টিএমসি, মন্তব্য শান্তনু ঠাকুরের। নজর থাকবে 3 নম্বর ব্রেকিং নিউজের দিকে। জন্ম শংসাপত্র তোলার হিড়িক, সোমবার থেকে ক্যাম্প কলকাতা পুরসভার। বহু পুরনো শংসাপত্র দিতেই ব্যবস্থা, দাবি মেয়রের। 4 নম্বর ব্রেকিং এ নজর থাকবে সুকান্তর বুকে ফের এনকাউন্টার বুলডোজার। বিজেপি এলে তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে, মহিলাদের অসম্মান করলে এনকাউন্টার দেওয়াই সুকান্তর। নজর থাকবে 5 নম্বর ব্রেকিং এর দিকে। এসআইআর এ 1 কোটি নাম বাদের তত্ত্ব মানতে নারাজ শ্রমিক। আমি টিয়া পাখি নিয়ে বসে নেই, জ্যোতিষ চর্চাও করি না, মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। 6 নম্বর ব্রেকিং এ নজর থাকবে 1 কোটি নাম বাদের তত্ত্বে অনড় শুভেন্দু। টিএমসি জোর করে নাম ঢোকাচ্ছে, রাখতে পারবে না। 2 মাসে বহু নাম বাদ যাবে। 6, 7 এবং 8 নম্বর ফর্ম এখনো হাতে রয়েছে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নজর থাকবে 7 নম্বর ব্রেকিং নিউজের দিকে। ফের রাতের কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ। তরুণীকে অপহরণ করে গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ। প্রগতি ময়দান থানা এলাকার ঘটনা। সূত্রের খবর, পানীয় খাইয়ে বেহুশ করা হয় তরুণীকে। পরে তরুণীকে রাস্তায় ফেলে পালায় অভিযুক্তরা। নজর থাকবে 8 নম্বর ব্রেকিং নিউজের দিকে। সময়ে এসআইআর ফর্ম জমা না দিলে আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন। 9 ডিসেম্বরের পর তাদের আবার 6 নম্বর ফর্ম জমা দিতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ সিইও মনোজ আগরওয়ালের। নজর থাকবে 9 নম্বর ব্রেকিং নিউজের দিকে। খসড়া তালিকায় থাকছে না 35,23,800 নাম। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত এই হিসেব প্রকাশ করল কমিশন। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 18,70,000। নজর থাকবে এবারে আমাদের 10 নম্বর ব্রেকিং এর দিকে। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয়। অভিজ্ঞতার 10 নম্বর বাদ দিয়ে নতুন পরীক্ষার দাবি, হাইকোর্টের শুনানি সোমবার। মমতা পুলিশ কর্মসূচি আটকাতে পারলেন। এখান থেকে যতদূর অবধি চোখ যাবে ততদূর পর্যন্ত কিন্তু ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রাকগুলো রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে আর অপর পাশে ট্রাকের ওপরে একটা মঞ্চ বাঁধা হয়েছে আর সেই মঞ্চ বাঁধা নিয়েই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। বিজেপিকে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন। আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে? চলে যা, তুই চলে যা, পালাতে হবে। রাজনীতির মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গান গাইতেও আর বাকি রাখলেন না। কি গাইলেন? যা পিসি তুই চলে যা, সুর করে গাইলেন। বাঁধিল তুমুল রণ দেব রক্ষ নরে। কে দেব, কে রক্ষ, কে নর আপনারা স্থির করবেন। 26-এর ভোট এখনও ঘোষণা হয়নি, তবে দামামা বেজে গেছে অনেক আগেই। তারপর থেকেই রাজনীতির বঙ্গে যুদ্ধ ভাব। আজও সকাল থেকে যেমন তেতে থেকেছে কোচবিহারের চ্যাংড়াবান্ধা। হাইকোর্টের নির্দেশেই
বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার সভা ছিল আজকে কোচবিহারের সীমান্ত লাগোয়া এলাকায়, কিন্তু সভা মঞ্চ নিয়ে গোড়াতেই আপত্তি জানায় পুলিশ, মানে সভা মঞ্চের জায়গা নিয়ে। তারপর দিনভর চলেছে রাজনৈতিক যাত্রাপালা, নাটক, যা বলবেন আপনারা। তবে শেষমেশ সভা করতে পেরেছেন বিরোধী দলনেতা। সেখানেই 26-এ পরিবর্তনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আবার নতুন করে চ্যাংড়াবান্ধা থেকে আজকে শুভেন্দু অধিকারী কি বললেন? আসল পরিবর্তন 2011-তে হয়নি, আসল পরিবর্তন হবে 2026-এ। একটা বুথের দায়িত্ব নেওয়ার, এটা ফুল মালা গাঁথার দায়িত্ব আমাদের মঞ্চে যারা আছে। আমরা মালা গাঁথবো, বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন 11-তে হয়নি, আসল পরিবর্তন 26-এ হবে। রাজনীতির নজরে কোচবিহার চ্যাংড়াবান্ধায় বিরোধী দলনেতার পরিবর্তন সংকল্প যাত্রা, এবং অন্যদিকে তুফানগঞ্জে বাংলা বাঁচাও যাত্রা করেছে সিপিএম। জেলার দুই প্রান্তে দুই বিরোধী দলের কর্মসূচি খুব ইন্টারেস্টিং। একই দিনে একদিকে বিজেপি একই জেলায়, আর একদিকে সিপিএম, কিন্তু উত্তাপ বেড়েছে চ্যাংড়াবান্ধায় পুলিশি বাধায়। হাইকোর্টে জানান, হাইকোর্টের জবাব দেবো আমি। আচ্ছা, ঠিক আছে, হাইকোর্টের জবাব আমি দেবো। ঠিক আছে, মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়ে করেন, আমি মেন রোড বন্ধ করে দেবো। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেবো। আপনার যা করার আছে আপনি করবেন। তখনও চ্যাংড়াবান্ধায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়নি। সকাল থেকে পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতাকর্মীদের। পুলিশের বিরুদ্ধে বিজেপির অস্থায়ী মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ। ওদিকে কোচবিহারেরই তুফানগঞ্জে তখন বাংলা বাঁচাও যাত্রা সিপিএমের। সকালে প্রচারে বেরিয়ে যে মার খেয়েছে, সেই নেতাও মাঠে আছে। সেই সব নেতাদেরকে আমরা আমাদের এই মঞ্চ থেকে লাল সালাম জানাচ্ছি। কি বাংলা বাঁচাতে পারবো তো? মাঠে নামবো তো? নিজের নিজের বুথে দাঁড়াবো তো? বাংলা বাঁচানোর ডাক সিপিএমের। এদিকে চ্যাংড়াবান্ধায় পরিবর্তনের ডাকে পদযাত্রায় বিরোধী দলনেতা। আমাদের একটা সভা হচ্ছে, কোনো রকম ঝামেলা নেই, কোনো গন্ডগোল নেই। বি টিম তো বি টিম, সাইনবোর্ড পার্টি সিপিএম হচ্ছে বি টিম। ওদেরকে মাঠে মমতা নামিয়েছে ভোট কেটে, হিন্দু ভোট কেটে, যাতে তৃণমূলকে জেতানো যায়। শুভেন্দু অধিকারীর মুখে বি টিম। ওদিকে সিপিএম এর নিশানায় শাসক দল, কেন্দ্রেরও রাজ্যেরও। শাসক দল প্রত্যেকটা ভোটের আগে, সে কেন্দ্রের শাসক দল হোক আর রাজ্যের শাসক দল হোক, দক্ষিণপন্থীরা এরকম করে, মানুষকে একটা ভয়ের বাতাবরণের মধ্যে, আবর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। এরকম জলের যেরকম চোরা স্রোত থাকে, এরকম চোরা স্রোত তৈরি করে যাতে মানুষ তাদের তলিয়ে যায়। ওই যাত্রাটার নামটা একটু বদলে বাংলা বাঁচাওর বদলে সিপিএম বাঁচাও করলে ভালো হতো, প্রাসঙ্গিক হতো। বেচারাটা শূন্য হয়ে গেছে তো, এর থেকে নিচে নামা যায় না। তাই যদি সিপিএম বাঁচাও করতো তাহলে শূন্য থেকে হয়তো 1 হতে পারে। আর তাহলে মমতা বলেছিল, সব চেয়ারের একরা হয়েছিল, লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে দেশকে বাঁচাতে হলে লাল ঝান্ডাকে আরো মজবুত করতে হবে। ঘুরে দাঁড়ানোর ডাক সিপিএম এর রাজ্য সম্পাদকের। ঠিক সেখানেই পার্টি গণিতের অঙ্ক কষলেন বিরোধী দলনেতা। লোক এত বোকা নয়, ওরা 6% পেয়েছিল, লোকসভাতে 1%ও পাবে না। সব হিন্দু এবারে একজোট হয়ে বিহারের মতো ভোট দেবে। দেখুন, এই প্রতিবেদন দেখাতে গিয়ে এই যে রাজনৈতিক যাত্রাপালা, নাটক আমি কেন বললাম, এর একটা ব্যাখ্যা চাইবেন তো আপনারা নিশ্চয়ই, যে এই শব্দবন্ধটা আমি কেন ব্যবহার করলাম। একটাই কারণে করলাম, তার কারণ আমি গোটা ভারত ঘুরে ভোট কভার করা লোক। গোটা ভারত, হেন কোনো জায়গা নেই যেখানে আমি ভোট কভার করিনি। খবরের কাগজ হোক কিংবা টেলিভিশন চ্যানেল, যারা চেনেন ব্যক্তিগতভাবে তারা জানেন, আর যারা কাগজে নাম দেখেছেন, টিভিতে আগে দেখেছেন তারা চেনেন। প্রশ্ন হচ্ছে, দেখুন, আমি কোনো জায়গায়, আমি দেখেছি উত্তরপ্রদেশে সরকার এবং প্রতিপক্ষের মধ্যে বিরাট লড়াই, টান টান লড়াই, কিন্তু কেউ কারো গালে গিয়ে একটা থাপ্পড়ও মারে না। হ্যাঁ, মাফিয়া মরে, মাফিয়াকে পুলিশ এনকাউন্টার করে মারে, ওসব আছে। মাঝে মাঝে বড় ঘটনা ঘটে যায়, বিতর্কিত ঘটনা ঘটে যায়, অনেকবার হয়েছে যোগীর প্রশাসনে। কিন্তু আমি দেখেছি এইখানে বিরোধী দল সভা করছে, তার 500 মিটারের দূরে সরকারি দল সভা করছে, কেউ কারো গায়ে হাতও দিচ্ছে না, পুলিশেরও ইন্টারভিন করার কোনো প্রয়োজন পড়ছে না। পার্টিকুলারলি এই জমানায় যেটা, যে বিরোধী দল প্রত্যেকটা সভা বিরোধী দলকে করতে গেলে হাইকোর্টে যেতে হয়, কিছুতেই শুভেন্দু অধিকারী পুলিশের কাছে সহজে অনুমোদন পান না।
কেন পান না গড নোজ। অনুমোদন দিলে কি হয়, শেষ পর্যন্ত আটকানো তো যায় না, সেই সভাটা হয় এবং অনেক ঘুরিয়ে নাক দেখিয়ে, মানে অনেক জলঘোলা করে তারপর কোর্টের নির্দেশে সভাটা হয়। এতে যে কার লাভ হয়, পুলিশেরই বা কী লাভ হয় এবং শাসক দলের কী লাভ হয়, ওই যে আবার বলছি গড নোজ, ঈশ্বর জানেন। এই জন্য বলছিলাম যে এই নাটকটা আজকে এখানেও আমরা চ্যাংড়াবান্ধায় দেখলাম এবং সেখানে দাঁড়িয়ে আজকে ভোট পাটিগণিত আবার শুনিয়েছেন বিরোধী দলনেতা। হাসপাতালে বসেই প্রতিক্রিয়া দিতে হয়েছে কুণাল ঘোষকে। ওরা পেট্রোনাইজ করছে তৃণমূল এবং পুলিশ, যাতে ওরা হিন্দু ভোট কাটে এবং তৃণমূল ক্ষমতায় থাকে। ওটা আপনার তৃণমূলের বিটি, এদের ফাঁদে যেন কোনো লোক পা না দেয়, বিশেষ করে হিন্দুরা এবং রাষ্ট্রবাদী মুসলিমরা করতে। আরে ভাই, মানুষের সঙ্গে তোমরা নেই, বাংলার সঙ্গে তোমরা নেই, বাংলাও তোমাদের সঙ্গে নেই। সেখানে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, সঙ্গে আছে, কারণ শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। কুণালবাবু বলছেন শীত গ্রীষ্ম বর্ষা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা, কিন্তু শাসক দলের ভরসার ভোট কোথাও কি টাল খাচ্ছে? কেন বলছি এই কথা? কোচবিহারের চ্যাংড়াবান্ধায় একটা ছবি দেখালেন বিরোধী দলনেতা, যেটা অনেক ইন্টারেস্টিং। দেখুন, সংখ্যায় অল্প হলেও এই মিছিলেও দেখুন অনেক চাচারা, অনেক ভাইরা, মুসলিম রাষ্ট্রবাদীরাও সংখ্যায় কম হলেও তৃণমূলকে আর দেখতে চাই না, একবারে পরিষ্কার নির্মূল করে দেশ থাকি। আমরা ঘর ছাড়া হচ্ছি, 15 দিন ঘরতে থাকি পাই নেই। মানে এই বিজেপি করার অপরাধে ঘর ছাড়া? বিজেপি করার অপরাধে আমরা ঘর ছাড়া 7 দিন। এটা কি একটা পরিবর্তন হচ্ছে মুসলিমদের মধ্যে? নিশ্চিত তারা বুঝেছে মমতা ব্যানার্জি তাদের ইউজ অ্যান্ড থ্রো করেছে। তার বৈঠকে এসেছেন রাষ্ট্রবাদী মুসলিমরা। তারা যেহেতু এসেছেন তাই আহ্লাদে আটখানা বিরোধী দলনেতা। দেশভাগের বিনিময়ে স্বাধীনতা, তারপর আমাদের রাজ্যে প্রথম ভোট হয়েছিল 1952 সালে। সেবারও ভোটের মাঠে এই রকম হিন্দু মুসলিম ধ্বনি ওঠেনি, এবার কিন্তু উঠছে। আমরা TV9 বাংলা, আমি ঠোঁটকাটা, নতুন করে আওয়াজ তুলছি এই ভোট আসার আগে, নতুন করে আওয়াজ তুলছি। আপনারা যারা আমাদের এই প্রোগ্রামের আগে কামিং আপ দেখেছেন যে আমরা এরপর কি দেখাবো, সেখানে আমি লিখেছিলাম অন্ন চাই, বাসস্থান চাই, বস্ত্র চাই, মানুষের যেটা এলিমেন্টাল নিডস। জনতা কি চায়? জনতা অবশ্যই মন্দির চায়, জনতা অবশ্যই মসজিদ চায়, জনতা গুরুদ্বারা চায়, জনতা হয়তো গির্জাও চায়। যারা চান তারা চান, কিন্তু সেটা ছাপিয়ে যেতে পারে না। আমার পেটের নিডস আগে, আমার স্বাস্থ্যের নিডস আগে, আমার শিক্ষার নিডস আগে, কিন্তু তা দেখছি না আমরা। রাজনীতির মাঠে ধর্মের রমরমা। বিরোধী দলনেতা বলছেন মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী। মুখ্যমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে তিনি বন্দ্যোপাধ্যায় বাড়ির মেয়ে, বন্দ্যবংশ খ্যাত। কোথায় কত মন্দির বানিয়েছেন তার লম্বা ফর্দ দিচ্ছেন, তালিকা দিচ্ছেন। দীঘায় পেল্লায় জগন্নাথ মন্দির তৈরি করলেন, তারপর এখন দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছেন। শিলিগুড়িতে আইটি পার্কের জমিতে তিনি বানাবেন মহাকাল মন্দির, মানে তার উদ্যোগে হচ্ছে মহাকাল মন্দির, একটা ট্রাস্ট বানাবে। মুর্শিদাবাদে হুমায়ুন কবির, তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানিয়ে ছাড়বো। ওখানকার সঙ্গে বাবরি মসজিদের কি প্রাসঙ্গিকতা, কি সম্পর্ক তিনি কাউকে বোঝাতেই পারছেন না। পাল্টা বিজেপি আবার বলছে আমি রাম মন্দির বানাएंगे, ওখানে রাম মন্দির বানাবো। হচ্ছেটা কি এটা? শ্রী রাম, জয় শ্রী রাম। আমি সরাসরি ঠোঁটকাটার যারা নিয়মিত দর্শক বা যারা আজকে দেখছেন, দেখতে শুরু করলেন, সবাইকে বলছি আপনারাই বলুন ইস্যুটা কেমন। কেন আমি একটা পুরনো ইস্যুকে আবার ঘুরিয়ে আজকে অগ্রাধিকার দিচ্ছি? তার কারণ এই ইস্যুটা পুরনো হয় না, এটা নিত্যদিনের ইস্যু। আমরা ব্যক্তিগতভাবেও মনে করি, আমাদের চ্যানেলও মনে করে যে এখন রুটি কাপড়া মাকান 100 বছর আগেও প্রয়োজন ছিল, এখনও প্রয়োজন আছে। এই জন্য আমরা ফার্স্ট হাফ শুরু করেছিলাম SSKM-এর স্বাস্থ্য দিয়ে। ট্রলি নেই, গরিব মানুষ ট্রলি পাচ্ছে না, সেই দিয়ে। আমাদের রাজ্যে ভোটারদের প্রায় 30%ই হচ্ছেন মুসলিম। বিজেপি বলে ওটা নাকি তৃণমূলের মৌচাক, ওই মধুর রসেই তৃণমূলের এত রমরমা, এটা বিজেপি বলে। কিন্তু মৌচাকে যদি ঢিল পড়ে যায় তখন কি হবে? এই মমতা ব্যানার্জি 9 এপ্রিল একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিল যে পশ্চিমবাংলায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেবে না। आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए
बंगाल में ऐसा कुछ नहीं होगा। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू। কিন্তু তিনি আজকে প্রত্যেকটা ডিএমকে বলছে তাদের পোর্টালে তাদের এটা তুলতে বলছে। মুসলিম সম্প্রদায়কে নিয়ে ছেলে খেলা কেন করেছেন? তাহলে মুসলিমদের নিয়ে এই ছিঁড়াছিঁড়ি কেন, কিসের জন্য? আর হঠাৎ দেখছি চুপি সারে কেন্দ্রের আইনকে তিনি মমতা ব্যানার্জি মেনে নিলেন। তো বিজেপির বি টিম তৃণমূল এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। 2014 সালের পরে পার্লামেন্টের উভয় কক্ষে যখন ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে মমতা ব্যানার্জির দলের যারা এমপিরা কারো পেটে যন্ত্রণা হচ্ছে, কেউ শুটিংয়ে ব্যস্ত। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? আমাদের ঘরে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে? স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলাতে যতটা না ওয়াকফ সম্পত্তি চুরি হয়েছে, মমতা ব্যানার্জির আমলে তার থেকে বেশি ওয়াকফ সম্পত্তি চুরি হয়েছে। মমতা ব্যানার্জি কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে? বিজেপি চায় তৃণমূল পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকুক, আর তৃণমূল মনে প্রাণে চায় কেন্দ্রের বিজেপি থাকুক। তিনি আজকে একবার সাপের মুখে চুমু দেবে, একবার ব্যাঙের মুখে চুমু দেবে। উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম করুক। আন্দোলনটা ওয়াকফ নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে করছি, আর তৃণমূল ধরে ধরে আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমার নামে 5টা মিথ্যা মামলা দিচ্ছে ওয়াকফ নিয়ে। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, আমি অনুরোধ করছি, আপনি খুললাম বলুন, আপনি মুসলমানদের পাশে থাকবেন না থাকবেন না। কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে বাংলার মুসলমানদের গলায় পা দিয়ে লগড়াবো, এরা আবার উঠে আমাকেই ভোট দেবে, এই ধারণাটা ভুল হবে বলে মনে করি। আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, আপনি যে লুকোচুরিটা খেলতে যাচ্ছেন, যে লুকোচুরি খেলছেন, এটা বাংলার মানুষ, বাংলার মুসলিমরা বুঝতে পারছে। আচ্ছা, মৌচাকে কি ঢিল পড়েছে? ওয়াকফ আইন মানে সংশোধিত ওয়াকফ আইন রাজ্যে কার্যকর করতে দেবেন না বলে এখন উল্টো পথে হাঁটছে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কার্যকর হতে দেব না। যাদের এটা নিয়ে উদ্বেগ ছিল তাদের বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করুন, আপনাদের এখানে আন্দোলন করার কিছু নেই, কারণ এখানে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মেনে নিয়েছে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিলেন রাজ্যের মন্ত্রী, জামিয়াতে উলেমায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখন সিদ্দিকুল্লাহ সাহেবের সুর নরম। मुल्क में जो उम्मीद पोर्टल जारी किया है बहुत भयानक है। 46 उसमें पॉइंट है, कोई यानी वक़फ़ वाले पूर्ण नहीं कर पाएंगे, बहुत मुसीबत खड़ी हो जाएगी। এটা তো একটা টেকনিক্যাল পয়েন্ট। সিদ্দিকুল্লাহ সাহেব তার যে বাইকটা শোনালাম, তিনি পোর্টালের ত্রুটি নিয়ে পড়ে রয়েছেন। তিনি তো মন্ত্রী, কিন্তু মৌচাকে ঢিল পড়তেই মৌমাছিদের ওড়াউড়ি যে শুরু হয়েছে সেটা বোঝা গেল ফুরফুরা শরীফের পীরজাদা, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তহা সিদ্দিকির কথায় মৌমাছির কামড়ে দেখুন মৃত্যুও হতে পারে। আচ্ছা, সরকারের কি মৃত্যু হবে বলে মনে হচ্ছে? চেষ্টার কোনো কসুর করছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মালদানা মুর্শিদাবাদে যাচ্ছে, ওনার ওখানে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত। ওনার উস্কানিতে মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পোড়ানো হয়েছিল, লুট করা হয়েছিল। ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছিল এই মুখ্যমন্ত্রীর জন্য। হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী সমর্থক, বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে এই মুখ্যমন্ত্রীর জন্য। এই আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে না হিন্দুদের বিরুদ্ধে? তার পরিণতি কী হলো? মমতা ব্যানার্জি কার্যকর করলো। আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নেতাদের কথা শুনলেন, নেতাদের ধর্মযুদ্ধ চলছে। হ্যাঁ, সচেতনভাবেই বলছি, নেতারা ধর্মযুদ্ধে নেমেছেন। নইলে রুটি কাপড়া মাকানের যে বেসিক এলিমেন্টস, যেগুলো বেসিক নিডস, এলিমেন্টাল নিডস, সেটা নিয়ে কেন বাংলার রাজনীতিতে কথা বন্ধ হয়ে যাবে বলুন তো? রাজনীতির মাঠে ধর্মের খেলা, কিন্তু যাদের কথা কেউ শোনে না আমাদের মতোই, তারা হচ্ছেন আমজনতা, আপনার আমার কথা। তারা কি বলছেন শুনুন। একদম পার্টিকুলারলি মুর্শিদাবাদের কয়েকজনের কথা শোনাই,
যেখানে এখন বাবরি বাবরি খুব চলছে হুমায়ুন কবিরের সৌজন্যে। শুনুন। আমার মনে হয় সাধারণ মানুষের মন্দির মসজিদ কোনোটাই প্রয়োজন নয়। সাধারণ মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্য, বস্ত্র, খাদ্যস্থান, যে বেসিক নিড সেইটাই প্রথম প্রয়োজন। শিক্ষা স্বাস্থ্য অবশ্যই ভালো। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, কর্মসংস্থান, শিল্প এইসব প্রয়োজন। একদম খাদ্য, বাসস্থান, চাকরি। মানুষের উন্নয়ন ছাড়া কোনো মন্দিরও হতে পারে না, কোনো মসজিদও হতে পারে না। মানুষের উন্নয়নটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আজকে আমাদের এই মুর্শিদাবাদের লোক বাইরে কাজ করতে এসে, এখানে কোনো শিল্প নাই, প্রতিষ্ঠান নাই, কর্মসংস্থান নেই, কিচ্ছু নাই। মন্দির মসজিদ অপ্রাসঙ্গিক, তার কারণ সেটা মানুষের খাদ্য তুলে দেবে না, ঠিক আছে? মন্দির মসজিদ তো আগেও ছিল, এখন বেড়েওছে। এখন এটাকে নিয়ে যদি কেউ রাজনীতি করতে যায় তাহলে সমাজের পক্ষে এটা ক্ষতিকর। সমস্যা তো গরিব মানুষের, সেই সবগুলো না করে মন্দির মসজিদ এই ওই করে কোনো লাভ নেই। মন্দির মসজিদটা পুরোপুরি পলিটিক্যাল ইস্যু, এটা মানুষের কোনো রকম ইয়ে নেই। কিন্তু মেন যেটা করণীয় সেটা না করে উল্টো পাল্টা লাফিয়ে বেড়াচ্ছে। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বললে সাম্প্রদায়িক সম্পত্তি অনেকটাই বিঘ্নিত হবে। আমাদের চাকরি নাই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কত বেকার, ওয়েস্ট বেঙ্গল স্টেটে কত বেকার ঘুরে বেড়াচ্ছে। যারা শিক্ষিত বেকার আছে, আনস্কিল লেবার আছে, তাদের নিয়ে তো কেউ মাথা ঘামাচ্ছে না। তো মন্দির মসজিদ করে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি তো মনে করি কখনোই নয়। শেষে একটা ভালো খবর দিচ্ছে ঠোটকাটা আজকে এখানকার মতো আজকের মতো এখানেই শেষ করব। রাজভবনকে আর রাজভবন বলবেন না, দেশ জুড়ে বদলে যাচ্ছে রাজভবনের নাম। এই যে এসপ্ল্যানেডে যে রাজভবন দেখেন, বাংলায় রাজভবনের নাম বদলে গেল, হয়ে যাচ্ছে লোকভবন। এখন থেকে রাজভবনকে লোকভবন বলতে হবে। রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল, কেন্দ্রের অনুমোদন পেতেই আনুষ্ঠানিক ঘোষণা কলকাতার রাজভবনের, বাংলার রাজভবনের।